ড্রাইভারের বাম পাশে আমি, আমার বামে হেল্পার। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, একটা বিষয় খেয়াল করেছেন? ইন্ডিয়া থেকে যেসব ড্রাইভার ট্রাক চালিয়ে এলো তাদের সবার চেহারা একরকম, আমাদের মতো নয়। ওরা আবার বাংলাও বলতে পারে। ওরা খাসিয়া, বলল ড্রাইভার। খাসিয়া মানে? জিজ্ঞেস করলাম আমি। এক শ্রেণীর উপজাতি, সিলেটের জাফলং সীমান্তও আছে। নতুন এসেছেন তো, পরে আস্তে আস্তে সব জানতে পারবেন। সিলেট হয়েই ঢাকায় যেতে হবে। পথে আবার সেই নদী। বাঁধের উপর দিয়ে যেতে যেতে ড্রাইভার বলল, কোথাও গাড়ি থামিয়ে গোসল করে নিলে ভালো হয় না? হ্যাঁ, আমিও দুদিন থেকে গোসল করিনি। বাঁধের উপরই একটা সাদা গাড়ি থামানো অবস্থায় দেখলাম। নদীর দিকে তাকিয়ে দেখি দুজন তরুণ তরুণী আধা হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে তারা। ড্রাইভার গাড়ি থামালো। ওরা এখানকার পানি দেখতে এসেছে, বলল সে। সেটা কেমন? জিজ্ঞেস করলাম আমি। গেলেই দেখতে পাবেন। আমি প্রস্তাব করে আসি, আপনি বসেন। তার সাথে হেল্পারও গেল। আমি ছেলে মেয়ে দুটোর দিকে তাকিয়ে আছি। দুজনই শার্ট এবং জিন্সের প্যান্ট পরে এসেছে। ছেলেটা হাত দিয়ে পানি ছিটাচ্ছে, মেয়েটি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। হঠাৎ দেখি সে গভীর পানিতেই তলিয়ে গেল। ছেলেটি হাত পা দাপাদাপি করে হেল্প হেল্প বলে চিৎকার দিয়ে উঠল। বুঝলাম অঘটন ঘটতে যাচ্ছে। দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়লাম। ডুবন্ত মেয়েটাকে টেনে তুললাম। বেশ ভারী শরীর, ওজন আছে, অথচ উঠাতে সে আমাকে কোনো সাহায্যই করল না। তাই তুলতে কষ্ট হচ্ছিল বেশ। তোলার পর ছেলেটি আমাকে বারবার থ্যাংক ইউ বলতে লাগলো, কিন্তু মেয়েটি আমার দিকে একবার ফিরেও তাকালো না। ভাই, আমার নাম সাইদ। এ আমার ছোট বোন সোফিয়া। আমরা লন্ডনে থাকি, কিছুদিন আগে দেশে এসেছি। ও বলল সে এখানকার পানি দেখবে, তাই এসেছিলাম। এমন অ্যাক্সিডেন্ট ঘটবেই ভাবতে পারিনি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ঠিক আছে, ম্যাডাম অসুস্থ, তাকে বাসায় নিয়ে যান তাড়াতাড়ি। আপনারা কোথায় যাচ্ছেন? নওগাঁ জেলায়। ট্রাকে কি? কয়লা। এখানে কোথায় গিয়েছিলেন? তামাবিল। ওখান থেকেই কয়লা কিনে নিয়ে যেতে হয়। আপনি তো আবার সিলেটে আসবেন, তাই না? হ্যাঁ, আসতে হবে। ছেলেটি গাড়ির কাছে গেল। সেখান থেকে একটা কাগজ ও কলম বের করল। তাতে দ্রুত খসখস করে কি যেন লিখল। তারপর আমার হাতে দিয়ে বলল, এটা আমার ঠিকানা। এবার এলে আমাদের বাড়িতে অবশ্যই আসবেন। ঠিক আছে, যাব, বললাম আমি। ছেলেটি মেয়েটির হাত ধরে গাড়িতে তুলল। গাড়িতে উঠে মুখ বাড়িয়ে আবার বলল, অবশ্যই আসবেন কিন্তু। ছেলেটি নিজেই গাড়ি চালিয়ে চলে গেল। ড্রাইভার ও হেল্পার আমার পাশেই দাঁড়িয়েছিল। সিনেমার মতো ঘটনা মনে হলো যে, বলল হেল্পার। তাই তো দেখছি, ড্রাইভার ও হেল্পারের কথায় সায় দিল। আচ্ছা, ছেলেটি কেন মেয়েটিকে তুলল না? বললাম আমি। আপনি তো বোকার মতো প্রশ্ন করছেন। ছেলেটি নিশ্চয়ই সাঁতার জানে না, বলল ড্রাইভার। সাঁতার না জানলে পানিতে নামলো কেন? জিজ্ঞেস করলাম আমি। সেই জন্যই তো অল্প পানিতে নেমেছি। পানি দেখতে যেটুকু নামতে হবে শুধু সেটুকুই নেমেছে ওরা। পানিতে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে টেনে তুললেও পানির রং কেমন তা খেয়াল করিনি। ড্রাইভার ও হেল্পার যখন আমাকে পানির কাছে নিয়ে গেল তখন অবাক না হয়ে পারলাম না। দুটো নদী নাকি এখানে এসে এক হয়ে মিশে গেছে, কিন্তু দুটো নদীরই পানির রং আলাদা। একটি রং সাদা স্বচ্ছ, অন্যটির আকাশি নীল রঙের। কোনো পানি কারোর সাথে মিশছে না। বিস্ময় চাপা রাখতে পারলাম না। বললাম, এমনও হয়? ড্রাইভার বিজ্ঞের মতো হাসল।
নদীতে নেমে আমরা তিনজনই গোসল করলাম। আমি একটা শার্টই নিয়ে এসেছিলাম, সেটাও ভিজে গেল। শার্টের ভিতরের গেঞ্জিও। আমার পকেটে বেশ কিছু টাকা ছিল, সেগুলোও ভিজে গেছে। আফসোস করে লাভ নাই, টাকা শুকায় যাবে। আমার এক্সট্রা শার্ট আছে, সেটা পরে নেন। ট্রাকে উঠে ড্রাইভার ব্যাগ খুলে তার একটা শার্ট বের করে দিল। পরে দেখলাম বেশ ঢিলা, তাতে কোনো অসুবিধা নেই। গায়ের উপর চাদর জড়িয়ে নিলাম। মৌলভীবাজার পার হয়ে আসার পর একটা পাহাড়ের নিচে চাকা পাঞ্চার হয়ে গেল। রাত তখন প্রায় 11টা। উপরে চা বাগান, চারদিকে তাকিয়ে দেখি প্রচুর বানর। বানরগুলো গাড়িকে ঘিরে ধরল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। ড্রাইভার বলল, এখন কি যে করি? আমি বললাম, আপনার কাছে চাকা খোলার জন্য লোহার সরঞ্জাম আছে দেখলাম, ওগুলি দিয়ে ভয় দেখালে হয় না? পাগল হয়েছেন? তাতে ওরা আরো ক্ষেপে যাবে। তাহলে উপায়? সেটাই তো ভাবছি। দরজাটা লাগান, ওদের মনোভাব বোঝার চেষ্টা করি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। ওরা যদি না সরে, এভাবেই সকাল পর্যন্ত থাকতে হবে। দিনের বেলা অনেক গাড়ি চলাচল করে, তখন আর কোনো অসুবিধা হবে না। এমন সময় দূর থেকে একটা আলো ভেসে এলো। কাছে আসতেই দেখলাম একটা মোটর সাইকেল, তার উপর হেলমেট মাথায় বছর 30-এর মতো বয়সের একজন লোক বসে আছে। ড্রাইভারের কাছে এসে বলল, প্রবলেম কি? চাকা পাঞ্চার হয়ে গেছে, বানরের ভয়ে নামতে পারছি না, বলল ড্রাইভার। ঠিক আছে, আমি দেখছি, আপনারা নেমে চাকা ঠিক করে নেন। এক্সট্রা চাকা ছিল, তাড়াতাড়ি চাকা বদল করলো ড্রাইভার ও হেল্পার দুজনে। আপনি ভাই বাঁচালেন, গদগদভাবে মোটর সাইকেল আরোহীকে বলল ড্রাইভার। লোকটি কোনো কথা না বলে মোটর সাইকেল স্টার্ট দিয়ে দ্রুত চলে গেল। আমরাও দ্রুত ট্রাকে উঠে দরজা বন্ধ করে দিলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে মোটর সাইকেলের পেছনে জোরে চালিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই আর আলো দেখা গেল না। বিষয়টা আমাদের কাছে ভৌতিকই মনে হলো। আমি এই লাইনে প্রায় 11 বছর ধরে গাড়ি চালাচ্ছি, এমন তাজ্জব কাণ্ড কোশ্চিন কালেও দেখিনি। আমার কাছেও অলৌকিক ঘটনা বলে মনে হলো। কারো কাছে বললে বিশ্বাসই করানো যাবে না। সত্যি তাই। রাত 1টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছলাম। পাহাড়ের গা ঘেঁষে গাড়ি দ্রুত বেগে চলছিল। এক জায়গায় এসে গাড়ি থামাতে বাধ্য হলো ড্রাইভার। সামনে একটা ষাঁড়, তার কিছু দূরে আরেকটা ষাঁড় লতাপাতা খাচ্ছে। কয়েকবার হর্ন বাজালো ড্রাইভার, কিন্তু তাতে ষাঁড়ের কোনো প্রতিক্রিয়া দেখা দিল না। সে নিশ্চলভাবে দাঁড়িয়ে থেকে গাড়ির পথ রোধ করে আছে। চিন্তায় পড়ে গেলাম আমরা। একের পর এক একই বিপদ আসছে আমাদের উপর। হঠাৎ দেখলাম ষাঁড়টা আপনা আপনি সরে দাঁড়ালো। সুযোগ বুঝে ড্রাইভার দ্রুত ট্রাক চালিয়ে গেল। ভোর 4টার দিকে ভৈরব ফেরিঘাটে পৌঁছলাম। সামনে বেশ কয়েকটা গাড়ি। ফেরিতে উঠতে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চলেন, এই সুযোগে কিছু খেয়ে আসি। অনেক হোটেল। ড্রাইভার ও হেল্পার গরুর ভুনা গোস্ত দিয়ে অনেকগুলো পরোটা খেলো। আমি ভাজি দিয়ে শুধু 2টো পরোটা খেলাম। বাড়িতে তো খাবার সুযোগ খুব একটা হয় না, তাই হেভি খেয়ে শরীরটা ঠিক করতে রাখতে হয় আর কি, বলল ড্রাইভার। আপনাদের খাবার খরচ কি মালিকই দেন? আমাদের রোজ ভালো টাকাই দেওয়া হয়। তাছাড়া এদিক ওদিক থেকে 2 পয়সা কামানোরও সুযোগ আছে। কত টাকা দেওয়া হয় বা কিভাবে এদিক ওদিক থেকে টাকা কামাই করে, তা লজ্জায় জিজ্ঞেস করতে পারলাম না। ইটের ভাটায় যখন পৌঁছলাম তখন বিকেল 4:30। দেখলাম সরকার সাহেবও আছেন। কয়লা দেখে অবাক হলেন তিনি। বললেন, খুব ভালো কয়লা এনেছ তো।
ড্রাইভার ভাইয়া আমাকে হেল্প করেছে, দাম একটু বেশি পড়েছে। কত? 4,000 টাকা পার টন। ভালো কয়লা আর ভালো দাম। নিমাইবাবু, এর চেয়ে কম দামে যে কয়লা আনেন তা ধুলো আর ময়লায় ভরা। ও কয়লা যতক্ষণ জ্বলে তার চেয়ে 1.5 গুণ বেশি টাইম জ্বলবে এ কয়লা। এ নিয়ে তুমি চিন্তা করো না। উনি বোধহয় ব্যাংক ড্রাফট নিয়ে যান, তাই না? জিজ্ঞাসা করলো ড্রাইভার। বোধহয় তাই। ব্যাংকে ড্রাফট নিয়ে গেলে কোনো পছন্দের সুযোগ থাকে না। ইম্পোর্টার যা দেয় তাই নিতে হয়। আমি তো অনেক দিন ধরে কয়লা ক্যারি করছি, এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। সরকার সাহেব ড্রাইভারের বাড়িঘর সম্পর্কে জানতে চাইলেন। তারপর তাকে ধন্যবাদ জানিয়ে ভাড়া ও বকশিশ দিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আজ আর দরকার নাই, কাল একেবারে প্রিপারেশন নিয়ে আমার অফিসে দেখা করবে। আলাউদ্দিন সাহেবকে এর আগেও কয়েকবার দেখেছি। যখন উনি আসেন তখন অনেক লোকজন তার সাথে থাকে। একদিন আমাকে দেখে বললেন, তোমাকে প্রায়ই এখানে দেখি যে। জি স্যার, ট্রাক ভাড়া করি। বললাম আমি। কিসের ব্যবসা? কয়লার। ও, ছেলেটা খুব ভালো স্যার। নিজে টাকা নাই, ভাটার মালিক তার আচার ব্যবহার দেখে বিশ্বাস করে 50,000 টাকা ধার দিয়েছে। সে টাকা দিয়েই কয়লা কিনে নিয়ে যায়, টন প্রতি 250 টাকা কমিশন দেয়। এক নিঃশ্বাসে আফজল ভাই বললেন কথাগুলো। আমার প্রতি তার এক ধরনের মায়া জন্মে গিয়েছিল। প্রথম দিনে আপনি করে বলেছেন, এখন এতই আপন হয়ে গেছি যে মাঝে মাঝে তুই সম্বোধন করেন। মাঝে মাঝে বাসায় নিয়ে গিয়ে খাওয়ান। রাতে অফিসেই থাকি। বাড়ি থেকে একটা কাঁথা ও বালিশের ব্যবস্থা করে দিয়েছি। মাসে কত ট্রিপ মাল নিয়ে যাও? আমার উদ্দেশ্যে বললেন আলাউদ্দিন সাহেব। 7-8 ট্রিপ স্যার। এতে তোমার পোষায়? জি, মাসে খরচ বাদ দিয়ে 17-18 হাজার টাকা থাকে। মালিকই এর মধ্যে 20,000 টাকা সুদ দিয়েছি। প্রতিটাকে কত টন কয়লা কিনো তুমি? ট্রাক বুঝে স্যার। কোনো ট্রাকে 12-13 টন, কোনো ট্রাকে 15-16 টন। মাসে যে এতবার যাওয়া আসা করো, তোমার শরীরে কুলায়? আমি খুব গরিবের ছেলে স্যার। 7-8 বছর বয়সে মা মারা গেলে আমি মামার বাড়িতেই মানুষ হচ্ছি। এখনো হচ্ছ কি হে? তুমি তো হয়েই গেছো। না স্যার, পরের টাকায় ব্যবসা করি, এখনো স্বাবলম্বী হতে পারিনি। বাহ, ভালোই তো কথা বলো তুমি। লেখাপড়া কোন পর্যন্ত করেছ? বিএ ক্লাসে ভর্তি হয়েছিলাম আমি, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমে তার চালিয়ে যেতে পারিনি। তোমার মামা কি করেন? আগে চাকরি করতেন। গল ব্লাডার অপারেশন করার পর আর চাকরি কন্টিনিউ করতে পারেননি। একটা ছোট্ট মুদির দোকান আছে। পুঁজির অভাবে মালামাল না থাকায় সেটাও তেমন চলে না, তাই আমাকে কিছুটা হেল্প করতে হয়। তার বিবাহযোগ্য 2 মেয়ে আছে, তার দায়িত্ব আমাকেই পালন করতে হয়। এক নিঃশ্বাসে বলে গেলাম কথাগুলো। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আলাউদ্দিন সাহেব শুনে গেলেন। তার সাথে লোকজনও শুনল। এমন ভাবে চুপচাপ থাকতে আমি তাকে কোনো দিন দেখিনি। তুমি কি 2 ট্রাক কয়লা নিয়ে যেতে পারবে? হঠাৎ জিজ্ঞেস করলেন আলাউদ্দিন সাহেব। নিয়ে যাওয়া তো সমস্যা না স্যার, কিন্তু আমার ক্যাপিটাল নাই। ক্যাপিটালের জন্য তোমাকে ভাবতে হবে না, সেই দায়িত্ব আমার। আমাকে একটু ভাবার সুযোগ দিতে হবে স্যার। মাথা চুলকাতে চুলকাতে বললাম আমি। কেন? এতে ভাবাভাবির কি আছে? স্যার, বেয়াদমি নেবেন না। এক মালিক আমাকে টাকা দিয়েছেন, তার টাকাই এখন পর্যন্ত শোধ করতে পারিনি। অন্যের কাছ থেকে টাকা নিলে যদি উনি মাইন্ড করেন। তাছাড়া বলতে গিয়েও থেমে গেলাম আমি। আমার থামা দেখে একটু অসন্তোষ প্রকাশ করলেন তিনি। দেখো, অসম্পূর্ণ কথা আমি পছন্দ করি না। যা বলার তা পরিষ্কার করে বলবে। আমি বলতে চেয়েছিলাম, স্যার, উনার যদি কয়লা না লাগে তাহলে আমি নিয়ে গিয়ে কি করব? হ্যাঁ, এইভাবে স্ট্রেট কথা বলবে। তোমার কথার যুক্তি আছে। গিয়ে মালিকের সাথে পরামর্শ করো।
উনি যদি রাজি থাকেন তুমি পরের ট্রিপে এক্সট্রা এক গাড়ি মাল নিয়ে যাবে। আফজাল, আমার মনে নাও থাকতে পারে, তুমি সব ব্যবস্থা করবে। জি স্যার, উৎফুল্ল চিত্তে বললেন আফজল ভাই। আচ্ছা, মালিকের ফোন নাম্বার তোমার কাছে আছে? হঠাৎ জিজ্ঞেস করলেন আলাউদ্দিন সাহেব। জি স্যার, আছে। দাও তো। আমি জেলা কোড এবং ফোন নাম্বারটা কাগজে লিখে দিলাম। আমি ভেবেছিলাম হয়তো সরকার সাহেবকে এ সময় পাওয়া যাবে না, উনি অধিকাংশ সময় বাইরে থাকেন, আর একটা ভাটা দিয়েছেন পশ্চিম দিকে, তাই সবসময় তাকে ছুটাছুটির মধ্যে থাকতে হয়। কিন্তু ওপাশ থেকে হ্যালো বলতেই আলাউদ্দিন সাহেব বললেন, ভবানীবাবু বলছেন? পরে কথা বোঝা গেল কাঙ্ক্ষিত ব্যক্তি ফোন ধরেছেন। এই ছেলে তোমার নাম যেন কি? আমার দিকে তাকে জিজ্ঞেস করলেন আলাউদ্দিন সাহেব। স্যার, আশিকুর রহমান। বললাম আমি। আপনার আশিকুর রহমান ছেলের থেকে কয়লা নিয়ে যায়, ও কেমন ছেলে? জানি সরকার সাহেব আমার সম্পর্কে ভালোই বলবেন, তবু খুব আগ্রহ নিয়ে শুনতে লাগলাম। আরে না, কোনো প্রবলেম হয়নি। আমি সিলেট ট্রাক মালিক সমিতির একজন নেতা, আলাউদ্দিন। কয়দিন থেকে ছেলেকে দেখছি, আমারও ভালো লেগেছে। আপনি তো ওকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কিছু করেছেন শুনলাম। ভাবছি আমিও আপনার মতো ওকে হেল্প করব, কিন্তু ও তো প্রভুভক্ত ছেলে, আপনার পারমিশন ছাড়া কিছু করতে রাজি নয়। আসলেই এক্সেপশনাল। তো আমিও যদি একটা কয়লা ব্যবস্থা করে দেই, আপনার ভাটায় দিতে পারবে? থ্যাংক ইউ। তাহলে ভাই, ও এই ট্রিপ থেকেই এক্সট্রা একটা কয়লা নিয়ে যাবে। আচ্ছা, ভালো থাকেন। ফোনটা রেখে দিলেন আলাউদ্দিন সাহেব। তার হাসি হাসি ভাব। বুঝতে পেরেছ জাদুধন? জি স্যার। তাহলে আফজাল, ওর জন্য যা করার ব্যবস্থা করো। ইম্পোর্টারকে আমার রেফারেন্স দিবে। আচ্ছা স্যার, বললেন আফজাল ভাই। আমি প্রথমে আলাউদ্দিন সাহেবের পায়ে সালাম করলাম, পরে আফজাল ভাইয়ের কাছে যেতেই উনি বুকে জড়িয়ে ধরলেন। বাস স্ট্যান্ড থেকে রিকশায় সোপানীঘাট যাচ্ছিলাম। বিপরীত দিক থেকে একটা গাড়ি আমার রিকশার কাছে এসে থামল। গাড়ির কাঁচ খুলে যে মুখটা বের হলো, তাকে আমার চিনতে কষ্ট হলো না। আমি সালাম দিলাম। উনি বললেন, রিকশা ছেড়ে দিয়ে গাড়িতে উঠেন। কোথায় যাব? আগে উঠেন তো, তারপর বলছি। আপনি যেখানে যেতে চান সেখানেই আমার ড্রাইভার আপনাকে পৌঁছে দিবে। অগত্যা রিকশার ভাড়া মিটিয়ে দিলাম। ড্রাইভারে বাম পাশের সিটে বসতে গেলে লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল, ওখানে নয়, আমার পাশে আসুন। লোকটা যে পানিতে ডুবে যাওয়া সেই মেয়েটার ভাই, তা চিনতে আমার কষ্ট হলো না, কিন্তু নামটা কিছুতেই মনে করতে পারছি না। লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করেই ফেললাম, আপনার নামটা যেন কি মনে করতে পারছি না। সাইফ। আপনি তো আশিকুর রহমান, তাই না? জি। আমি ঠিকানা দিলাম, আমার বাড়িতে এলেন না যে? আসলেই সময় পাই না, সপ্তাহে দুবার আসা যাওয়া করতে হয় তো। ও। একটা দোকানের সামনে গাড়ি থামলো। আমি আসছি বলে গাড়ি থেকে নেমে একটা ওষুধ দোকানে ঢুকলো সাইফ। তারপর হাতে কি যেন একটা নিয়ে এসে আবার গাড়িতে বসে পড়ল। ড্রাইভার জিজ্ঞেস করলো, এখন কোথায় যাব স্যার? বাড়িতে। আমি সোবানীঘাট যেতে চেয়েছিলাম, বললাম আমি। সোবানীঘাট কেন? সাইফ আনতে চাইল। ওখানে একটা ট্রাক বন্দোবস্তকারী অফিস আছে, সেখান থেকে ট্রাক ভাড়া করতে হয়। আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, চিন্তা করবেন না। আগে আমার বাড়িতে যেতে হবে। গাড়ি থামলে একটা দোতলা বাড়িতে। বিরাট বাড়ি, দেখতে খুবই সুন্দর। বাড়ির চারিদিকে গাছগাছালি লাগানো আছে। বাড়ির ভেতরে ঢুকে আরো অবাক হলাম। সিনেমা নাটকে এরকম বড়লোকদের বাড়ি দেখেছি, ড্রয়িং রুমের ভেতরে দোতলায় ওঠার সিঁড়ি, অত্যন্ত দামি সোফা সাজানো আছে। সাইফ আমাকে বসতে বলল।
একটু সংকোচ বোধ করলাম আমি, তবু শেষ পর্যন্ত বসে পড়লাম। ম্যাডাম কেমন আছেন জিজ্ঞেস করলাম আমি। ফ্রাস্ট্রেশন, বাংলায় কি জন্য বলে? হতাশা, বললাম আমি। হ্যাঁ, হতাশায় ভুগছি। কিন্তু আপনি ইংরেজি জানেন বলে মনে হচ্ছে। কিছু কিছু। লেখাপড়া কোন পর্যন্ত করেছেন? এইচএসসি। এইচএসসির অ্যাব্রিভিয়েশন যেন কি? হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। মাই গড, এত লেখাপড়া শিখে আপনি এই বেশে কেন? কেন, এটা তো বাঙালির সাধারণ পোশাক। তাই বলে লুঙ্গি? আমি ব্যবসা করি তো, আমার যে ধরনের ব্যবসা তাতে ভালো পোশাক পরে চলাফেরা করতে গেলে অসুবিধা আছে। সেটা কেমন? ওটা নাই বাপ শুনলেন। রাতে থাকেন কোথায়? হোটেলে? না, অফিসে। অফিসে? ওখানে আবার থাকারও ব্যবস্থা আছে নাকি? নেই, সবাই আমাকে খুব ভালোবাসে তো, তাই মেঝেতেই শুয়ে রাতটা কাটিয়ে দিই আর কি। হাসতে হাসতে বললাম আমি। সোভানি ঘাট এখান থেকে খুব কাছে। আমরা 10-12 দিন এখানে আছি। যে কয়দিন থাকি আপনি এলে আমাদের বাড়িতে রাতে থাকবেন, খাবেন, ঠিক আছে? না না, তা কেমন করে হয়? জোরালো আপত্তি করলাম আমি। কেন, আপনার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই, তবে আপনারাই বা আমার জন্য ঝামেলা পাবেন কেন? ঝামেলার কথা বলছেন? আপনি যে আমার কি উপকার করেছেন তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার বোনকে পানি থেকে তুলেছে বলে? হ্যাঁ, ওটা যে কেউ করতো, হয়তো করতো, কিন্তু আপনি করেছেন সেটাই আমার কাছে বড় কথা। ইতিমধ্যে চা নাস্তা এলো। খাওয়ার পর আমি উঠে দাঁড়ালাম। আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে যে, নইলে ট্রাক পেতে অসুবিধা হতে পারে, বললাম আমি। ঠিক আছে, ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে। কাজ শেষ হতে কত দেরি হতে পারে আপনার? 9টা-10টা বাজতে পারে। আচ্ছা, 9টার সময় মোবারক, আমাদের ড্রাইভার আপনাকে আবার আনতে যাবে। আপনি কিন্তু অবশ্যই তার সঙ্গে আসবেন, ঠিক আছে? আমি কোনো কথা বললাম না, শুধু মৌন সম্মতি জানিয়ে সালাম দিয়ে বেরিয়ে গেলাম।